ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী শিক্ষা। আমার শ্রী শিক্ষা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে ভিডিওটা আমি করব সেই ভিডিওটা ভাইগস্কি সোশিও কালচারাল থিওরির উপর থাকবে। যে ভিডিওটা যারা বিএ ক্লাসে পড়ছো এডুকেশন নিয়ে, বা এমএ পড়ছো, বা বিএড এমএড করছো, প্রত্যেকের ক্ষেত্রে যতটা ইম্পর্টেন্ট, অনুরূপভাবে ইম্পর্টেন্ট যারা নেট স্লেট দিচ্ছ, বা মাদ্রাসা সার্ভিস কমিশন বা এসএলএসটি দিচ্ছ, বা প্রাইমারি টেট দিচ্ছ, তাদের সিডিপির ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ইকুয়াল ভাবে ইম্পর্টেন্ট। এই যে ভিডিওটা আমি করব আজকে, এই ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখো, এর মধ্যে আমি যেমন থিওরিটা বুঝিয়ে দেবো ভাইগস্কির, সেরকম এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষায় সেটা নিয়েও কিন্তু আলোচনা করব প্রত্যেকটা স্লাইডের মধ্যে, প্রত্যেকটা স্লাইড থেকে। তাই ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রাখবো। যদি ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলে কিন্তু টোটাল ভাইগস্কি থিওরি, যেটা খুব টাফ থিওরি, সেটা খুব ইজি হয়ে যাবে তোমাদের কাছে। এবং কোন কোন পার্ট গুলো, কারণ ভাইগস্কি থিওরি তো অনেক বড়, সেক্ষেত্রে কোন কোন পার্ট গুলো তোমাদের ইম্পর্টেন্ট, বা কোন কোন পার্ট গুলো পড়লে তোমাদের হয়ে যাবে পরীক্ষার জন্য প্রিপারেশন ভাইগস্কি থিওরি সম্পর্কে, সেটা কিন্তু তোমরা জেনে নিতে পারবে। এবং এই থিওরির পরে আমি কিন্তু পিয়াজের থিওরির সঙ্গে ভাইগস্কি থিওরির যে পার্থক্য, সেটাও কিন্তু আমি আলোচনা করব বা বুঝিয়ে দেব। তাই ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রাখবো। চলো, সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তবে ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ রাখবো, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক করে দিও, বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রাখবো, এবং কমেন্টস করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগছে। এবং নেক্সট ভবিষ্যতে যে সমস্ত ভিডিও দিতে চলেছি আমি, সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং নিচে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিতে হবে, যাতে সবার আগে তোমরা আমি ভিডিও লোড করলে তার নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে চলো, সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করা যাক। আমাদের আলোচ্য বিষয় তাহলে সামাজিক সাংস্কৃতিক তত্ত্ব বা সোশিও কালচারাল থিওরি, যেটা ভাইগস্কি দ্বারা আবিষ্কৃত। ভাইগস্কিকে তার এই তত্ত্বের জন্য সমাজ নির্মিতিবাদী বলা হয়। এবার আমরা দেখে নেব যে কেন তাকে সমাজ নির্মিতিবাদী বলা হচ্ছে। তবে তার আগে বলে দিই, আমি কিন্তু এই পড়ানোর মাঝখানে মাঝখানে কোনখান থেকে কি ধরনের প্রশ্ন আসবে সেটা কিন্তু বলে দেবো। তো সেই জন্য স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখার জন্য অনুরোধ করব, যাতে তোমরা বিভিন্ন যে কোশ্চেন গুলো বলবো বা থিওরিটা যে টোটাল বোঝাবো, সেটা তোমরা খুব ভালো করে বুঝতে পারো, যাতে পরবর্তীকালে তোমাদের আর এটা নিয়ে স্টাডি করতে না হয়। তাহলে দেখো, ভাইগস্কি শিখনের ক্ষেত্রে সমাজের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তিনি সমাজ সংস্কৃতি বিকাশে সংস্কৃতির, ভাষা এবং সমাজের প্রেক্ষিতের উপর প্রাধান্য দিয়েছেন। মানে কি, তিনি যে থিওরিটা করেছিলেন, মানে এই যে সামাজিক সাংস্কৃতিক তত্ত্ব বা সোশিয়াল কালচারাল থিওরি, এটা কিন্তু সম্পূর্ণ বেস করে আছে কিসের উপর? সংস্কৃতি, ভাষা এবং সমাজের প্রেক্ষিতে, মানে সমাজের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কিন্তু তার এই তত্ত্বটা প্রাধান্য পেয়েছে। তাই কি ভাইগস্কিকে কি বলা হচ্ছে? সমাজ নির্মিতিবাদী বলা হচ্ছে। নেক্সট প্যারায় কি আছে? ভাইগস্কি তার তত্ত্বে শিশুর সঙ্গে কথোপকথন, প্রজ্ঞা, ব্যক্তিদের সঙ্গে আলোচনা ইত্যাদির উপর গুরুত্ব আরোপ করেছেন। মানে কি, আমরা সাধারণত দেখি যে আমরা যদি মিথস্ক্রিয়া কথাটা বলি বা অভিযোজন কথাটা বলি, তাহলে সবার আগে বলতে হবে যে অভিযোজন কিভাবে হয়? পরস্পরের সঙ্গে কথোপকথনের মধ্যে দিয়ে। সেটা একজন ব্যক্তি হতে পারে, দুজন ব্যক্তি হতে পারে, বা বহু ব্যক্তির মধ্যে কথোপকথনের মধ্যে দিয়ে সেটা হতে পারে। তো সেক্ষেত্রে কি হয়, ভাইগস্কি তার তত্ত্বে কি বলছে, যে শিশুর সঙ্গে কথোপকথন, মানে শিশুর সঙ্গে কথাবার্তা বলা, এবং প্রজ্ঞা, প্রজ্ঞা মানে কি? প্রজ্ঞা মানে হলো জ্ঞান, এবং ব্যক্তিদের সঙ্গে আলোচনা। এবার দেখো, এই যে কথোপকথন, প্রজ্ঞা আর ব্যক্তিদের সঙ্গে আলোচনা, এইগুলো কি, এই তিনটেই কিন্তু ইন্টার রিলেটেড। কিভাবে? দেখো আমি বলে দিই। কথোপকথন মানে আমি তোমার সঙ্গে বা আদার্স যার সাথে কথা বলছি, তার মধ্যে দিয়ে কি হচ্ছে? আমার প্রজ্ঞার বিকাশ হচ্ছে, মানে জ্ঞানের বিকাশ হচ্ছে। কারণ কি, আমি যে বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে আলাপ আলোচনা করছি, তার মধ্যে দিয়ে তারা যেগুলো জানে
সেগুলো যেমন আমি জানতে পারছি আমার অজানা বিষয়, সেরকম আমিও যেগুলো জানি সেগুলো হতে পারে তাদের অজানা, তো সেক্ষেত্রে তারাও সেগুলো জানতে পারছে। এর মধ্যে দিয়ে কি হচ্ছে যে এর মধ্যে দিয়ে আমাদের কিন্তু প্রজ্ঞামূলক বিকাশ সম্ভব হচ্ছে। তাই কিন্তু ভাইগস্কি তার সামাজিক সাংস্কৃতিক তত্ত্ব বা সোশিও কালচারাল থিওরিতে কথোপকথন, প্রজ্ঞা ও ব্যক্তির সঙ্গে আলাপ আলোচনার উপর গুরুত্ব দিয়েছেন। শিশুদের এইরূপ মিথস্ক্রিয়ার মাধ্যমেই সমাজ সংস্কৃতি সম্পর্কে সচেতন হয়। এবার দেখো যে শিশুরা নিজেদের সমাজ বা নিজেদের সংস্কৃতি সম্পর্কে কিভাবে সচেতন হবে। এক তো তারা যখন পরিবারের মধ্যে থাকছে, স্কুলে তখনও যায়নি, তখন বাড়িতে পরিবারের মধ্যে থেকে কিছু জিনিস জানছে তাদের সংস্কৃতি তাদের কালচার সম্পর্কে, কিন্তু সেটাই কিন্তু এনাফ নয়। পরবর্তীকালে সে যখন স্কুলে যাচ্ছে বা বিশ্ববিদ্যালয়ে বা কলেজে যাচ্ছে, তখন কিন্তু তারা নিজেদের সংস্কৃতি সম্পর্কে আরো জানছে। এবার তোমরা বলতে পারো যে কিভাবে। তো সেক্ষেত্রে দেখবে স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত কালচারাল ইভেন্টস গুলো হয় বা বিভিন্ন মানুষ বিভিন্ন দেশের মানুষ আমাদের সেমিনারে আসেন, তাদের বিভিন্ন কালচারের সঙ্গে আমরা তার মধ্যে দিয়ে অবগত হয়, যে বিভিন্ন সেমিনার গুলো অ্যারেঞ্জ করা হয় তার মধ্যে দিয়ে, বা কোনো রকম থিমের উপর ধরো কোনো রকম সেমিনার হচ্ছে বা কোনো থিমের উপর কোনো কালচারাল প্রোগ্রাম হচ্ছে, তোমরা বিভিন্ন জিনিস সেজে আসছো, বিভিন্ন বিষয়ে অ্যাক্টিং করছো, বিভিন্ন রোলে বিভিন্ন দেশের বিভিন্ন কালচারের বিভিন্ন মানুষের রোলে অ্যাক্টিং করছো, তার মধ্যে দিয়ে কিন্তু তোমরা তাদের সম্পর্কে জানতে পারছো এবং সেই কালচার সম্পর্কে তোমরা যেহেতু কিন্তু বিভিন্ন বিষয় জানতে পারছো। এর মধ্যে দিয়ে কি হয়, এই যে মিথস্ক্রিয়া, এর ফলে কি তোমরা এই সমস্ত মানুষদের সঙ্গে গিয়ে কথা বলছো, তাদের কালচার সম্পর্কে জানছো, বা ধরো স্কুল বা কলেজে যে বিভিন্ন প্রজেক্ট দেওয়া হয়, ধরো কোনো কালচারাল প্রজেক্ট দেওয়া যেগুলো তোমাদের ফিল্ড ওয়ার্কের মধ্যে দিয়ে সেগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে। তো সেক্ষেত্রে দেখবে আমরা যখন ফিল্ড ওয়ার্ক করতে যাই বিভিন্ন কালচারের মানুষের সঙ্গে, তখন আমাদের কথোপকথন করতে হয় এবং তার মধ্যে দিয়ে আমরা কি সমস্ত কিছুই খাতায় রাইট ডাউন করে সমস্ত কিছু কি প্রজেক্টে লিখি, তা নয়, কিন্তু আমরা কিন্তু জানি অনেক বেশি, লিখি যতটা না তার থেকে কিন্তু আমি বিষয়টা সম্পর্কে অনেক গভীরে জানতে পারি। তাহলে এই স্লাইডটা আশা করি তোমাদের বুঝিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। এবার নেক্সট স্লাইডে আমরা চলে যাব। এবার আমরা জেনে নেব ভাইগস্কির যে সোসিও কালচারাল থিওরি আছে তার বিভিন্ন মূল নীতিগুলো কি কি আছে। দেখো তিনটে নীতির উপর আমরা এখানে আলোকপাত করেছি, যেগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট বা আসতে পারে। ফার্স্ট কি, সামাজিক মিথস্ক্রিয়া, যেটাকে আমরা সোশ্যাল ইন্টারাকশন বলছি। ভাইগস্কি এখানে কি বলছেন, জ্ঞানমূলক বিকাশে সামাজিক মিথস্ক্রিয়ার উপর গুরুত্ব দিয়েছেন ভাইগস্কি প্রথম দিকে। তার মানে কি, প্রথমত তিনি কিসের উপর গুরুত্ব দিয়েছেন, জ্ঞানমূলক বিকাশ, মানে শিশুর যদি জ্ঞানের বিকাশ ঘটাতে হয় তাহলে কি সামাজিক মিথস্ক্রিয়া অবশ্যই প্রয়োজন। কারণ কি, দেখো আমরা আগেই স্লাইডেই দেখছিলাম যে ভাইগস্কি কিসের উপর গুরুত্ব দিয়েছেন, সময় সংস্কৃতির উপর, ভাষার উপর, প্রজ্ঞার উপর, এগুলোর উপর গুরুত্ব দিয়েছেন। তাহলে এখানের জন্য ভাইগস্কি বলছেন যে সামাজিক মিথস্ক্রিয়া মানে সমাজের যে বিভিন্ন মানুষজন আছে তাদের সঙ্গে কথোপকথন, অভিযোজনের মধ্যে দিয়ে, অভিযোজন ইত্যাদির যে প্রক্রিয়া সেটাকে মিথস্ক্রিয়া বলে। তো সেই যে প্রক্রিয়া তার মধ্যে দিয়ে কিন্তু জ্ঞানমূলক বিকাশ সম্ভব। কারণ কি, আমরা আগেই বললাম যে জ্ঞানের বৃদ্ধির জন্য আমার প্রয়োজন বিভিন্ন মানুষের সঙ্গে, সমাজের মধ্যে যে সমস্ত সামাজিক জীব বা সামাজিক মানুষজন আছে তাদের সঙ্গে কথোপকথন, তার মধ্যে দিয়ে আমরা কিন্তু অনেক অজানা বিষয় জানতে পারি। দ্বিতীয়ত, ব্যক্তির অভ্যন্তরে অর্থাৎ উচ্চ স্তরে মানসিক প্রক্রিয়াগুলি প্রথমে বিভিন্ন ব্যক্তিদের আলোচনার মধ্যে দিয়ে সংগঠিত হয়। মানে কি, আমার যে বিভিন্ন মানসিক প্রক্রিয়া সেগুলো বলতে পারো, বিভিন্ন রকম ইমোশন বলতে পারো, বা বিভিন্ন আমাদের যে মেন্টাল ডেভেলপমেন্ট হয়, সেই সমস্ত কিছু কিন্তু বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে আলাপ আলোচনার উপর নির্ভর করে। মানে কি, আমি আমার আচরণের পরিবর্তন কখন হবে, যখন শিখন হবে। শিখনের মধ্যে দিয়ে আমরা দেখেছি আমাদের আচরণের পরিবর্তন হয়। আর শিখন কখন হবে, শিখন মানে কি জ্ঞানের বিকাশ, তো জ্ঞানের বিকাশ কখন হবে, যখন আমি বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে আলাপ আলোচনা করব।
তার মধ্যে দিয়ে আমরা জানতে পারবো যে কোন পরিস্থিতিতে কি ধরনের আচরণ করতে হয়, কোন পরিস্থিতিতে কিরকম থাকতে হয়, কতটা কথা কোথায় বলতে হয়, বড়দের সঙ্গে কিভাবে আচরণ করতে হয়, ছোটদের সঙ্গে কিভাবে মিশতে হয় ইত্যাদি সম্পর্কে পরে শিশু সেগুলি নিজের মধ্যে নিয়ে নেয়। মানে কি, শিশু শুধু না, আমরাও দেখবে বিভিন্ন যে মানুষজনের সঙ্গে কথাবার্তা বলি, যারা আমাদের মেন্টালিটির সঙ্গে যাদের কথাবার্তা বা আচরণ ম্যাচ করে, তাদের আচরণ কিন্তু আমরা অ্যাডপ্ট করি। দেখবে যার উপর তোমাদের ধরো কোনো ফিল্ম স্টার হতে পারে বা স্বামীজি হতে পারে, মাদার টেরেসা হতে পারে, যারাই তোমাদের আদর্শ, দেখবে আমরা চেষ্টা করি তাদের মতো হওয়ার, তাদের মতো আচরণ করার, বা তাদের মতো আহ জ্ঞানী হওয়ার। তো সেক্ষেত্রে কি হয় যে তাদের মতো তারা কি করতো বা তাদের বায়োগ্রাফি বা তাদের বিভিন্ন রকম যে বিভিন্ন ক্রিয়াকলাপ বা তারা কি বই পড়তো বা কি স্ট্রিমে পড়তো, সেগুলো দেখে আমরাও চেষ্টা করি যে সেইগুলো আমাদের সাধ্যমতো চেষ্টা করতে। কেন? কারণ আমরা চাই যে তাদের মতো হতে। তো সেক্ষেত্রে কি আছে, এটাই বলছি যে শিশু সেগুলি নিজের মধ্যে নিয়ে নেয়। মানে কি, ওগুলোকে আমরা কিন্তু ধীরে ধীরে অ্যাডপ্ট করতে থাকি। তাহলে বোঝা গেল সামাজিক মিথস্ক্রিয়া। নেক্সট চলে আসি 2 নম্বরে, ভাষা বা ল্যাঙ্গুয়েজ। ভাইগস্কি কি বলছেন? ভাইগস্কি মনে করেন ভাষা হলো সামাজিক মিথস্ক্রিয়াকরণের প্রথম, যার সাহায্যে শিশু তার মনোভাব প্রকাশ করে এবং বয়স্করা শিশুর সংস্কৃতিকে সমৃদ্ধ করে। মানে কি, দেখবে একটা ল্যাঙ্গুয়েজই কিন্তু বা ভাষায় কিন্তু আমাদের মনের ভাব অপরকে বোঝাতে বা অপরের মনের ভাব নিজে থেকে বুঝতে আমাদের সাহায্য করে। যেরকম আমরা আমাদের মনের ভাব বয়স্ক ব্যক্তিদেরকে বোঝাতে পারি ভাষার মধ্যে দিয়ে, যে আমরা কখন কি চাইছি বা আমাদের কতটা জ্ঞান হয়েছে কোনো বিষয়, সেরকম বয়স্করাও কিন্তু তাদের যে সংস্কৃতি, যেটা সম্পর্কে তারা অবগত করতে চায় আমাদের, সেই সংস্কৃতিকে বোঝানোর ক্ষেত্রেও কিন্তু একমাত্র মাধ্যম কি, ভাষা। তাহলে বোঝা গেল এরকম কোশ্চেন আসতেই পারে যে আমাদের বয়স্করা শিশু সংস্কৃতিকে সমৃদ্ধ করে। মানে কি, আমাদের যে সংস্কৃতি, আমরা যতটুকু জ্ঞান আমাদের আছে সেটাকে আরো সমৃদ্ধ করা বা বিকশিত করার ক্ষেত্রে মাধ্যম কি, তাহলে ভাষা হবে। নেক্সট কি আছে, সংস্কৃতি বা কালচার। সংস্কৃতি বলতে সমাজ যে সমস্ত রীতিনীতি ঐতিহ্য বহন করে বহন করে আনছে সেগুলিকে বোঝানো হয়। মানে কি, সংস্কৃতি বলতে কি বোঝায়, আমরা যে সমস্ত রীতিনীতি গুলোকে বহন করছি। মানে ধরো আমরা বাঙালি কালচারে আছি, তো সেক্ষেত্রে বাঙালি হিসাবে আমাদের যে পোশাক পরিচ্ছদ, বিভিন্ন ওকেশন বা বিভিন্ন পূজা পার্বণ, যেগুলো আমরা আমাদের পূর্বপুরুষ সূত্রে বহন করে চলেছি, সেগুলিকে আরো সমৃদ্ধ করা বা ঐতিহ্যময়ী করা, মানে আরো ডেকোরেট করা জিনিসটাকে, সেটা কিন্তু পরে হলো সংস্কৃতি। তাহলে দেখো, আমি বিষয়টা একটা ছোট ছোট ছবির মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করি। সামাজিক মিথস্ক্রিয়ার মধ্যে দেখো, এই যে ছবিটা আছে, এই ছবিটার মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখছি যে এরা যে বিভিন্ন মানুষ এক টেবিলে বসে কথাবার্তা বলছে, কথোপকথনের মধ্যে দিয়ে কিন্তু তাদের সামাজিক মিথস্ক্রিয়া সম্পন্ন হচ্ছে এবং জ্ঞানমূলক বিকাশ, যেটা আমরা দেখলাম, এটা সম্পন্ন হচ্ছে। ভাষা, এই ছবিটা দেখো, এই যে বিভিন্ন বুক আছে, এই বুকের মধ্যে দিয়ে আমরা যে জ্ঞানগুলো পেয়েছি সেটা কিন্তু ভাষার মাধ্যমেই আমরা ছড়িয়ে দিতে পারছি। সংস্কৃতির ক্ষেত্রে কি দেখছি, এই যে আমি ছবিটা রেখেছি, দেখো এই যে গোল পৃথিবীটা আছে, এই পৃথিবীটার মধ্যে বিভিন্ন কালচারের মানুষ বাস করছে। দেখো বিভিন্ন মানুষ এই পৃথিবীটাকে ধরে আছে, সেক্ষেত্রে বিভিন্ন মানুষ বিভিন্ন কালচার নিয়ে এই পৃথিবীটাকে ধরে আছে। যেই কালচার গুলো আমরা একে অপরের থেকে নিয়ে থাকি, সেই কালচারের মধ্যে বা সংস্কৃতির মধ্যে যেগুলো ভালো, সেগুলোকে আমরা নিয়ে দেখবে। এখন আমরা যেমন 25শে ডিসেম্বর বলো, 25শে ডিসেম্বর সাধারণত মুসলিম, এই সরি, খ্রিস্টানদের কালচারে আছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু সেটা খ্রিস্টানদের ধর্ম অনুষ্ঠান বলে আমরা বাড়িতে থাকি না, আমরাও কিন্তু সমানভাবে জিনিসটাকে সেলিব্রেট করি, কেক খাই বা যাই করি। আবার খ্রিস্টান যারা আছে তারাও দেখবে, আমাদের যখন এই যে রিসেন্ট দুর্গাপুজো গেল বা কালী পুজো হয়, তারাও কিন্তু সেজে গুজে জামা কাপড় পরে আমাদের সাথে এনজয় করে।
সেরকম মুসলিমদেরও বিভিন্ন যে অনুষ্ঠান আছে ঈদে, তারা যদি আমাদের নিমন্ত্রণ করে আমরা যাই, বা আমরাও তাদের উইশ করি তাদের ঈদে। তো এই জিনিসটাকেই বলছে সাংস্কৃতিক ঐতিহ্যকে বহন করে নিয়ে চলা। তাহলে বোঝা গেল আশা করি এই স্লাইডটা। এবার আমরা নেক্সট স্লাইডে চলে যাব। তো যাওয়ার আগে বলি, যদি কোনো স্লাইডে কোনো জায়গা মনে হয় যে বুঝতে পারছি না, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে বলো যে ম্যাম এই জায়গাগুলো বুঝতে পারছি না। তাহলে আমারও বুঝতে সুবিধা হবে, তোমাদের বুঝিয়ে দিতেও সুবিধা হবে। তাহলে চলো নেক্সট স্লাইডে চলে যাই। দেখো, এই পার্টটায় যে তিনটে বিষয় আমি দিয়েছি, তার মধ্যে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, এটা আগে পড়াই। এই তিনটে পার্টে কিন্তু তোমাদের যে পরীক্ষা তোমরা দিতে চলেছো, মাদ্রাসা সার্ভিস কমিশন বা এসএলএসটি, বা তোমার সেট বা নেট, বা তোমরা যে প্রাইমারি টেট দিতে চলেছো, তার মধ্যে কিন্তু এখান থেকে কোশ্চেন আসতেই পারে বা আসবেই বলতে পারো। তাহলে দেখে নিই আমরা বিষয়গুলো কি বা কেন দেওয়া হয়েছে। ভাইগস্কির তত্ত্বে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা জেডপিডি কে আমরা বাংলায় বলি নৈকট্য বিকাশের সীমা। দেখো, বাংলাটা বিভিন্ন বইয়ে চেঞ্জ হতে পারে, বাট ইংলিশটা কিন্তু সেম থাকবে, তাই আমি বলবো ইংলিশটা তোমরা জেনে রেখো। আচ্ছা, দেখি ভাইগস্কি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের কথা বলেন যে এর অর্থ হলো এমন একটি সীমা যেখানে শিশু অপরের সাহায্য ছাড়া নিজের সমস্যার সমাধান করতে পারে না। মানে কি, একটা শিশু সাধারণত দেখবে যে নিজে নিজে কিন্তু কোনো কাজ করতে পারে না, তার মা বাবা বা আত্মীয় স্বজন, দাদা দিদি, কারো না কারোর সাহায্যের প্রয়োজন হয়। তো সেটাই বলেছে, সেটাকেই বলছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা নৈকট্য বিকাশের সীমা। মানে কি, একটা শিশু যে স্তরে বা যখন যেখানে বা যে এমন একটি সীমা হলো জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট যেখানে শিশু পরের সাহায্য ছাড়া নিজে সমস্যার সমাধান করতে পারে না। তাহলে বোঝা গেল। নেক্সট নাম্বার 2, অ্যাসিস্ট লার্নিং অ্যান্ড স্ক্যাফোল্ডিং। বাংলায় কি বলছে? শিখন সহায়তা ও ভারাবন্ধন। এখানে বলছে, দেখো ভাইগস্কি, স্ক্যাফোল্ডিং বলতে বোঝায় শিখন ও সমস্যার সমাধানে সাহায্য করা। মানে কি, স্ক্যাফোল্ডিং হলো এমন একটা বিষয় যেটা বলতে বোঝায় ভারাবন্ধন। ভারাবন্ধন মানে কি, যে আমি যে সমস্যাটায় পড়েছি সেই সমস্যাটার থেকে নির্মূল হওয়ার জন্য বা সমাধানের জন্য কি ধরনের সংগঠন আমাকে, মানে কিভাবে আমি প্রিপারেশন নেবো। এই যে প্রিপারেশন নিচ্ছি, প্রথমে আমি সমস্যাটা শুনবো, তারপরে সমস্যাটাকে বিশ্লেষণ করব, তারপরে সংশ্লেষণ করব, তারপরে বিষয়টার কারণ অনুধাবন করব, তারপর বিষয়টা সম্পর্কে আমি সমাধানের কটা অপশন নেব, সেই অপশনের মধ্যে থেকে কোন অপশনটা ভালো সেটা বাছবো। এই সমগ্র প্রক্রিয়াটাকে বলছে ভারাবন্ধন বা স্ক্যাফোল্ডিং। কি বলছে? শিখন ও সমস্যার সমাধানে সাহায্য করা। মানে কি, বলতে পারো স্ক্যাফোল্ডিং হলো এমন একটা প্রক্রিয়া যেটা শিক্ষার্থীকে বা শিশুকে শিখন ও সমস্যার সমাধানে সাহায্য করে। এর সাহায্যে বিভিন্ন রকম, এই সাহায্য বিভিন্ন রকম হতে পারে, যেমন কি মনে করিয়ে দেওয়া, সংকেত দান, সমস্যাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা, প্রশ্ন করা ইত্যাদি। তাহলে দেখো উদাহরণগুলো একটা একটা করে বুঝে নিই, তাহলে বুঝতে পারবো স্ক্যাফোল্ডিং কি। মনে করিয়ে দেওয়া, যেমন ধরো তুমি পরীক্ষা দিতে গেছো, কোনো কোশ্চেনের অ্যান্সার ধরো তোমার মনে পড়ছে না, এটা একটা সমস্যা। তো সমাধান কি? শিক্ষক ধরো বা শিক্ষিকা ধরো তোমাকে একটা ক্লু দিয়ে দিল, কোনো সংকেত দিয়ে দিল, তাতে কি হলো, বিষয়টা তোমার মনে করতে সহজ হলো, তাহলে সমস্যার সমাধান হয়ে গেল। এই প্রক্রিয়াটাকে বলছে স্ক্যাফোল্ডিং। আবার কি, সমস্যাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে নাও। মানে কি, একটা বড় সমস্যায় পড়েছি, পুরো সমস্যাটা একবারে সমাধান করতে পারছি না। যেমন আমরা ধরো একটা বড় প্রশ্ন করতে চলেছি, তো সেই প্রশ্নটা ধরো 4 পাতা উত্তর, তো সেক্ষেত্রে 4 পাতা আমি একবারে মুখস্থ করতে পারছি না। সেক্ষেত্রে আমি বিষয়টাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নিয়ে যখন পড়ছি, তখন কিন্তু সমস্যার ইজিলি সমাধান হয়ে যাচ্ছে। তারপর কি, প্রশ্ন করা। মানে কি, আমি যে সমস্যাটায় পড়েছি সেই সমস্যার সমাধানের জন্য আমাকে তো প্রশ্ন করতে হবে মানুষকে, যে এটা কি বা এটা কেন হয়। এই যে প্রশ্নগুলোর মধ্যে দিয়ে আমি উত্তর পাচ্ছি, তার মধ্যে দিয়ে কিন্তু আমি নিজের সমস্যাটাকে ছাড়িয়ে নেওয়ার বা সমাধানের চেষ্টা করছি। যেমন ধরো আমরা যখন পড়াশুনো করি, তখন ধরো যে ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল,
তাকে ধরো জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে তুই ফার্স্ট হয়েছিস, তুই কিভাবে পড়াশোনা করতি, তুই কতক্ষণ পড়াশোনা করতি, কোন কোন বই পড়তি, এর মধ্যে দিয়ে কিন্তু এই যে আমার রেজাল্টটা খারাপ হয়েছে সেটাকে ভালো করার এগুলো হলো ক্লু। তার মানে তাকে প্রশ্ন করছি, সে উত্তর দিচ্ছে, তার মধ্যে দিয়ে কিন্তু আমি বিষয়গুলোকে জেনে নিচ্ছি যে এগুলো এগুলো করলে আমি ভালো রেজাল্ট পরবর্তীকালে করতে পারবো। তাহলে স্ক্যাফোল্ডিংটা আশা করি বোঝা গেল। তারপর কি MKO বা মোর নলেজেবল আদার। MKO বলতে কোনো বিষয়ে শিক্ষার্থী থেকে বেশি দক্ষ ব্যক্তিদের বোঝানো হয়। মানে কি, একজন শিক্ষার্থী যে শিখতে এসছে তার থেকে দক্ষ যে ব্যক্তি তাকে বোঝাতে MKO বা মোর নলেজেবল আদার্স বোঝানো হয়। যেমন তুমি বলতে পারো সেক্ষেত্রে শিক্ষক, কারণ শিক্ষার্থীকে যিনি শিক্ষা দান করেন তিনি শিক্ষক, শিক্ষার্থীর থেকে দক্ষ, তার কথা বোঝাতে ভাইগস্কি MKO কথাটা ইউজ করেছেন। তাহলে বিষয়টা আশা করি বোঝা গেল, কোনো সমস্যা নেই। এইবার আমি বিষয়টাকে কয়েকটা ছবি দিয়ে দিয়েছি, ছবিগুলো তোমরা একটু দেখে নাও। যদি কোনো সমস্যা থাকে আমাকে বলো, আমি ছবিগুলোকে পরবর্তী কোনো ভিডিওতে বিশ্লেষণ করে দেওয়ার চেষ্টা করব। ছবিগুলো এই তিনটে যে তোমাদের পড়ালাম, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, অ্যাসিস্ট লার্নিং অ্যান্ড স্ক্যাফোল্ডিং অ্যান্ড এমকিউ, এইগুলোর উপর আমি কিছু ছবি তোমাদের নেক্সট স্লাইডে দেখিয়ে দিচ্ছি, যেটা দেখলে আশা করি তোমাদের বিষয়টা সহজ হবে। এই ছবিগুলো দেখে নাও, এই যে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের উপর ছবি এই দুটো রেখেছি, দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে, যা বুঝালাম তার উপরেই ছবিগুলো রাখা আছে। এটা স্ক্যাফোল্ডিং এর উপর, যেমন এখানে MKO আর লার্নার আছে। MKO মানে কি বললাম, মোর নলেজেবল আদার, আর লার্নার মানে এখানে শিক্ষককে তুমি ধরতে পারো, এখানে লার্নার যে শিখছে, এ কিছু বলছে বা কিছু জ্ঞান দিচ্ছে যেটা শিক্ষার্থী শিখছে, কারণ শিক্ষার্থীর থেকে এ বেশি জ্ঞান। আর এইটা রাখা হয়েছে ওভারঅল তোমার ভাইগস্কি থিওরির উপর। তো ছবিগুলো একটু দেখে নাও এবং বিষয়গুলো বোঝার চেষ্টা করো, আশা করি বুঝতে পারবে, অসুবিধা হবে না। যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে বলো বা কমেন্টস করো, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো নেক্সট ভিডিও। তাহলে চলো নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে দেখো আছে ভাষার তিনটি ধরন বা থ্রি ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ। এই যে ভাষাটা আমরা পড়লাম, ভাষার ক্ষেত্রে নীতির মধ্যে পড়ছিলাম, সেক্ষেত্রে ভাষার যে তিনটে ধরন আছে সেই তিনটে ধরন আমরা পড়বো, একটা সোশ্যাল স্পিচ, একটা প্রাইভেট স্পিচ, একটা সাইলেন্ট ইনার স্পিচ। তো সোশ্যাল স্পিচ বলতে কি বোঝায় দেখো, অন্য ব্যক্তিদের সঙ্গে কথা বলার জন্য যে ভাষা ব্যবহার করা হয় তাকে বলছে সোশ্যাল স্পিচ। মানে অন্য ব্যক্তিদের সঙ্গে যখন আমি কথা বলতে যাচ্ছি তখন আমি যে ভাষাকে ব্যবহার করছি সেটা অবশ্যই মার্জিত ভাষা হবে, ভদ্র ভাষা হবে, সেটাকে বলছে সোশ্যাল স্পিচ। 2 বছর বয়স থেকে এই ভাষার বিকাশ হয়। মানে এই যে সোশ্যাল স্পিচ বা এই যে বিষয়টা বা এই ধরনের যে ভাষাটা, এই ভাষাটার বিকাশ শুরু হয় কবে থেকে, 2 বছর বয়স থেকে শিশুর মধ্যে শুরু হয়ে যায়। প্রাইভেট স্পিচ কি, নিজেকে নির্দেশ দানের জন্য যখন ভাষা ব্যবহার হয়। মানে কি, আমি যখন নিজেকে নির্দেশ দিচ্ছি যে এটা আমাকে করতে হবে বা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে আমাকে রাত জেগে পড়তে হবে, এটা হলো নিজেকে নিজে নির্দেশ দেওয়া। এটাকে আমরা বলছি কি প্রাইভেট স্পিচ, অর্থাৎ নিজের সঙ্গে নিজের কথা বলা। এটা কোন বয়স থেকে শুরু হয়, 3 বছর বয়স থেকে কিন্তু এই ভাষার বিকাশ শুরু হয়ে যায়। সাইলেন্ট ইনার স্পিচ কি, যে ভাষায় শিশু যখন নিজের সঙ্গে নিজে মনে মনে কথা বলে। মানে কি, এতক্ষণ আমরা দেখছি না প্রাইভেট স্পিচ কি, নিজেকে নিজে নির্দেশ দিচ্ছে, সেটা কিন্তু সাইলেন্টলি না ভাইলেন্টলি। কিন্তু সাইলেন্টলি কি, যখন আমি নিজের মনে মনে কথা বলি, এখন মনে হয় আমার মনটা ভালো নেই, বা আমি যখন মনে মনে কথা বলি, যে ধরো তোমার সঙ্গে কোনো তোমার বেস্ট ফ্রেন্ডের ঝগড়া হয়েছে, সেক্ষেত্রে তুমি মনে মনে ভাবছো যে কেন ওরা আমাকে এরকম করলো, বা কেন আমার সাথে এরকম হলো, বা এত কটু কথা কেন ও আমাকে বললো, হয়তো আমার দোষ ছিল, বা আমি এই কথাটা কেন বলতে গেলাম না বলে। এটা কিন্তু নিজের সঙ্গে নিজে কথা বলা। এটা কি তুমি চিৎকার করে বলো না, এই কথাটা যখনই তুমি বলো বা তোমরা বলো সেক্ষেত্রে কিন্তু তোমরা মনে মনে বলো। তো এটাকে বলছে সাইলেন্ট ইনার স্পিচ। এটার বিকাশ কখন শুরু হয়, 7 বছর বয়স থেকে এই ভাষার বিকাশ শুরু হয়। কারণ কি দেখো,
এই বিকাশ মানে সাইলেন্ট ইনার স্পিচ যেটা, এটার বিকাশ একটু 7 বছর বয়স থেকে কেন শুরু হয়? কারণ এই বিষয়টা আমার ন্যায়নীতি বোধ বা আমার মধ্যে যে বোধগম্যতা, এটা আসতে কিন্তু আমাদের মোটামুটি 7 বছর বয়স লেগে যায়, মানে যেটাকে আমরা বাল্য স্তর বলি, সেই বাল্য স্তর থেকে এটা শুরু হয়। তাহলে আশা করি তিনটে বিষয় বুঝতে পারলে। এখান থেকে কিন্তু কোশ্চেন আসতেই পারে যে according to ভাইগস্কি ভাষার তিনটে ধরন কি কি, বা ভাষাকে কটি ধরনে ভাগ করা হয়েছে বা কটি ভাগে ভাগ করা হয়েছে, বা এরকম আসতে পারে যে সোশ্যাল স্পিচ কোন বছর থেকে শুরু হয়, প্রাইভেট স্পিচ কোন বছর থেকে বিকাশ শুরু হয় শিশু, বা সাইলেন্ট ইনার স্পিচ কোন বছর থেকে বিকাশ শুরু হয় বা শুরু হতে থাকে, এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে। তাহলে আশা করি এটা বুঝতে পারলে। এবার নেক্সট স্লাইডে চলে যাই। ভাইগস্কিস আইডিয়া অ্যাবাউট আ টিচার, শিক্ষক সম্পর্কে ভাইগস্কির ধারণা কি সেটা আমরা এবার দেখে নেব। দেখো, নাম্বার ওয়ানে বলছে শিক্ষক এমন পরিস্থিতি গড়ে তুলবেন যেখানে শিক্ষার্থীরা পারস্পরিক মিথস্ক্রিয়া করবে যা তাদের উৎসাহিত করবে এবং শিখনে সহায়তা করবে। মানে কি, শিক্ষার্থী এমন এক পরিবেশ শিক্ষক শিক্ষার্থীর জন্য তৈরি করবে। ধরো কোনো প্রজেক্ট দেওয়া হলো বা বলা হলো যে এই দিন আমাদের স্কুলে কালচারাল প্রোগ্রাম হবে, তোমরা প্রত্যেকে একটা গ্রুপ করে দেওয়া হলো, এই গ্রুপটা নাটকে অংশগ্রহণ করবে, এই গ্রুপটা গানে অংশগ্রহণ করবে, এরকম করে গ্রুপিং করে দেওয়া হলো, বা বিভিন্ন প্রজেক্ট দেওয়া হলো যে প্রজেক্টের ভিত্তিতে তারা কাজ করবে। তার ফলে কি হবে, যারা যে গ্রুপে আছে তারা কিন্তু গ্রুপের বিভিন্ন সদস্যদের সঙ্গে আলাপ আলোচনা করবে প্রজেক্ট নিয়ে, এবং কি শুধু আলাপ আলোচনা করবে বা মিথস্ক্রিয়া করবে তা না, মানে অভিযোজন করবে তাই না, তারা কি করবে, যে বিষয়টা সম্পর্কে জানার চেষ্টা করবে। কারণ সে অবশ্যই প্রত্যেক গ্রুপই চাইবে যে আমাদের প্রজেক্ট যেন সবচেয়ে বেস্ট হয়। তো সেক্ষেত্রে শিক্ষককে বলবে যে শিক্ষক যে এই বিষয়টা স্যার কিভাবে লিখবো বা ম্যাম কিভাবে লিখবো, বা এটার মধ্যে কি কি পয়েন্টস আরো অ্যাড করলে ভালো হয়, এইগুলো জানতে তাদেরকে শিক্ষক কিন্তু উৎসাহিত করছে এই প্রজেক্টটা দেওয়ার মধ্যে দিয়ে। এবং তারা যতই বিষয়গুলো সম্পর্কে জানতে পারছে, তত কিন্তু তাদের জ্ঞানের বৃদ্ধি হচ্ছে বা শিখনে সেটা সহায়তা করছে। মানে কি, তারা যতই জানতে পারছে সে স্যার এই বিষয়গুলো কোন বইয়ে পাবো বা কোন নেটের কোন লিঙ্কে পাবো, স্যার সেটা বলে দিচ্ছেন বা ম্যাডাম সেটা বলে দিচ্ছেন, তার মধ্যে দিয়ে কিন্তু তারা বিষয়গুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারছে। নাম্বার টু কি আছে, শিক্ষক শুধু দাঁড়িয়ে থাকবেন না, শিক্ষার্থীরা নতুন কিছু চেষ্টা বা সৃষ্টি করতে পেরেছে কিনা তার প্রতি লক্ষ্য রাখবেন। মানে কি, শিক্ষক কিন্তু শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে শিক্ষার্থীকে অবজার্ভ করবে না, যে সে অবজার্ভ করছে তা নয়, শিক্ষার্থী যে যে কাজটা দেওয়া হয়েছে তার মধ্যে দিয়ে সে নতুন কিছু শিখতে পারছে কিনা বা নতুন কিছু সৃষ্টি করতে পারছে কিনা সেটা কিন্তু শিক্ষক অবশ্যই দেখবেন। এবং আর তাছাড়া কি দেখবেন, যে সে সঠিক পথে চলছে কিনা, মানে সে যে বিষয়টা তার সে বেছে নিয়েছে বা সৃষ্টি করার চেষ্টা করছে সেটা সঠিক কিনা। নাম্বার থ্রি, শিক্ষক শিক্ষার্থীদের নতুন কিছু পথপ্রদর্শকের কাজ করবেন। মানে কি, আগে যেটা বললাম যে নতুন কিছু সৃষ্টি করছে কিনা সেটা দেখবেন, এবং সেই সৃষ্টিতে শিক্ষক হবেন কি পথপ্রদর্শক, তার শিক্ষার্থীদের সাহায্য করবেন যাতে তারা দলগতভাবে কাজ করে, চিন্তা করে, প্রশ্ন উত্তর পদ্ধতি অবলম্বন করে। মানে কি, এই যে সমগ্র কর্ম প্রক্রিয়াটা, মানে শিক্ষার্থীর উৎসাহ বৃদ্ধি, শিখনে সহায়তা, তারপরে তার নতুন কিছু সৃষ্টি করার চেষ্টা বা লক্ষ্য পূরণ, এই সমস্ত ক্ষেত্রগুলোই কিন্তু জড়িয়ে আছে কি পদ্ধতির মাধ্যমে, দলগতভাবে কাজ করা, শিক্ষার্থীদের চিন্তা করা যে আমরা যে কাজটা করছি সেটা আরো ভালো কিভাবে হবে, বা যেতটুকু করেছি সঠিক হয়েছে কিনা, এইভাবে চিন্তা করা, এবং প্রশ্ন উত্তর, শিক্ষককে বিভিন্ন ধরনের প্রশ্ন করার মধ্যে দিয়ে তার উত্তর পাওয়ার মধ্যে দিয়ে তারা কিন্তু এগিয়ে চলবে। তাহলে আশা করি এটুকু বুঝতে পারলে। নেক্সট স্লাইডে চলে যাই, শিক্ষকের আরো কিছু দায়িত্ব নিয়ে আলোচনা করব। নেক্সট দেখো, শিক্ষকের দায়িত্ব নাম্বার 4-এ কি বলেছে, শিক্ষক সর্বদা শিক্ষার্থীদের চ্যালেঞ্জ গ্রহণ করতে, প্রয়োজনে সমস্যার সমাধানে এগিয়ে আসতে উৎসাহিত করবেন। মানে কি, দেখবে একজন শিক্ষার্থী
তখনই তার জ্ঞানের বৃদ্ধি হয় যখন সে বিভিন্ন চ্যালেঞ্জ, সেটা ছোট হোক বড় হোক, সেই চ্যালেঞ্জটাকে গ্রহণ করে। কারণ কি, দেখবে একটা উদাহরণ দিই তোমাদের। ধরো শিক্ষক যখন বলছেন যে তোমাকে এবার ফার্স্ট হয়ে দেখাতে হবে, এই যে চ্যালেঞ্জটা, এটা শিক্ষক দিলেন তোমাকে, তুমি গ্রহণ করলে। সেক্ষেত্রে কি হয় যে তুমি তখন কি বিভিন্ন ভাবে, যে কোনো ভাবে তুমি চেষ্টা করবে ফার্স্ট হওয়ার। তার জন্য কি করতে হবে, তোমাকে পড়াশোনা করতে হবে, কঠিন অধ্যবসায় করতে হবে, বিভিন্ন বই ঘাঁটতে হবে, বিভিন্ন চ্যানেল ঘেঁটে দেখলে, বিভিন্ন বিষয়, বিভিন্ন লিঙ্ক থেকে গুগলে দেখলে, তার মধ্যে দিয়ে কি তুমি যে কোনো ভাবে চেষ্টা করছো তুমি সফল হও। এই যে চ্যালেঞ্জটা গ্রহণ করতে শিক্ষকই কিন্তু পারে শিক্ষার্থীদের উৎসাহিত করতে, যে তুমি কেন পারবে না, ও পারছে, তোমার পাশের বন্ধুটা পারছে, তাহলে তুমি কেন পারবে না। এইভাবে কিন্তু তারা শিক্ষক শিক্ষার্থীদের উৎসাহিত করে এবং প্রয়োজনে বিভিন্ন সমস্যার সমাধানে এগিয়ে আসতে সাহায্য করে। মানে বিভিন্ন সমস্যায়, ধরো কোনো প্রজেক্ট দেওয়া হয়েছে বা কোনো রকম কোনো ইভেন্টে বলা হলো এই কবিতা আবৃত্তি করতে হবে, কে করবে, সেক্ষেত্রে তোমাকে এগিয়ে আসতে উৎসাহিত করবে শিক্ষক, যে তোমরা পারবে, তোমরা এগিয়ে আসো, তোমরা, আমার মনে হয় বা আমার দৃঢ় বিশ্বাস, তোমরা প্রত্যেকে খুব ভালো অভিনয় করতে পারবে বা ভালো কবিতা আবৃত্তি করতে পারবে। এই যে উৎসাহিত করছে, তার মধ্যে দিয়ে কিন্তু তারা সেই সমস্যাটার সমাধানে এগিয়ে আসবে। নাম্বার 5 এ কি বলছে, শিক্ষক শিক্ষার্থীদের শ্রেণী নির্দেশ দানের প্রয়োজন, অর্থাৎ সঠিক সময়ে এবং উপযুক্ত পরিমাণে তথ্য সংগ্রহে ও তথ্য সরবরাহ উৎসাহ দানে সহায়তা করবে, যার ফলে শিক্ষার্থী নিজে আর আরো জানতে সচেষ্ট হবে। মানে কি, শিক্ষক কি করবে, শিক্ষার্থীদের প্রয়োজনে নির্দেশ দান করবে, যে নির্দেশ দানটা শিক্ষার্থীদের জন্য খুবই প্রয়োজন। মানে কি, কখন কি কাজ করতে হয়, শিক্ষার্থী বিভিন্ন কাজ করতে পারে, কিন্তু কখন করতে হবে, কিভাবে করতে হবে, সেই নির্দেশটা কিন্তু শিক্ষক দান করবে এবং সঠিক সময়ে দান করবে, উপযুক্ত পরিমাণে দান করবে। মানে কি সঠিক সময়, মানে যেই সময় যেই নির্দেশটা দেওয়া প্রয়োজন। ধরো তোমাদের খেলার ক্লাস চলছে, সেক্ষেত্রে কোন পিটি কিভাবে করতে হবে সেই নির্দেশ শিক্ষক দিচ্ছেন। আবার ধরো অঙ্ক ক্লাস চলছে, সেক্ষেত্রে কোন অঙ্ক কিভাবে করতে হবে সেই নির্দেশ বা সেটা কিন্তু শিক্ষক বলে দিচ্ছেন, এবং কতটা পরিমাণে কোন তথ্যটা কোথায় প্রয়োগ হবে বা কোন সূত্রটা কোথায় প্রয়োগ হবে, সেটাও কিন্তু শিক্ষক শিক্ষার্থীদের অবগত করছেন। এবং এই যে তথ্য সরবরাহ করা হচ্ছে সঠিক সময়, তার মধ্যে দিয়ে কিন্তু শিক্ষার্থীদের বিভিন্ন কাজে উৎসাহ দান করা সম্ভব হচ্ছে, যাতে শিক্ষার্থীরা পরবর্তীকালে কি করছে, নিজেরা আরো জানতে উৎসাহিত হচ্ছে। মানে কি, একটা অঙ্ক যখন শিক্ষক পড়িয়ে দিচ্ছে, তারপর তোমাকে যে অঙ্কটা করতে দিচ্ছে, পরবর্তী অঙ্কটা তুমি করতে পারছো, তার মধ্যে দিয়ে কিন্তু তুমি পরবর্তীকালে আরো দুটো অঙ্ক করতে উৎসাহিত বোধ করবে। নাম্বার 6, এই শ্রেণীকক্ষে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে এবং মধ্যে শিক্ষার্থী সকলের মধ্যে সামাজিক মিথস্ক্রিয়া ও আলোচনার সুযোগ দান। মানে কি, একটা শ্রেণীকক্ষের মধ্যে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক বা আলোচনা এবং শিক্ষার্থী শিক্ষার্থীদের মধ্যে আলোচনা, এটা কিন্তু একমাত্র শ্রেণীকক্ষে শিক্ষককেই সেই সুযোগটা দিতে পারে। যেমন শিক্ষক বললেন, তোমাদের আমি যে আজকে পড়াটা পড়ালাম, যেমন আমি তোমাদের বলছি যে আজকে যে ভাইগস্কি থিওরিটা পড়াচ্ছি তোমাদের কেমন লাগলো, বা তোমরা কতটা এর দ্বারা উপকৃত হলে বা কতটা বুঝতে পারলে, সেটা আমাকে জানিও। তার মানে কি, আমি তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করার চেষ্টা করছি। এবং তোমরা যারা শিক্ষার্থীরা, তারা বিভিন্ন ধরনের, ধরো শিক্ষক কাজ দিলেন শ্রেণীকক্ষে, কোনো অঙ্কের সমাধান করতে দিলেন, তোমরা বিভিন্ন গ্রুপ ভাবে অঙ্কটা নিয়ে বসলে, ভাবলে কিভাবে সমাধান করা যাবে, সেইভাবে ভাবলে, বা কোনো কিছু বানাতে দেওয়া হলো, তোমরা সেটা সবাই একসাথে বসে বানালে, সেই মধ্যে দিয়ে কিন্তু এই সমস্ত আলোচনার সুযোগ দান করে কিন্তু শিক্ষক। তাহলে বোঝা গেল শিক্ষকের কর্তব্য সম্পর্কে ভাইগস্কি কি বলতে চেয়েছে। এবার নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে দেখো ভাষা সম্পর্কে ভাইগস্কি কি বলেছেন। ভাইগস্কির মতে শিশুর জন্মের পর থেকে 3 বছর বয়স পর্যন্ত ভাষা এবং চিন্তা ভাবনা আলাদা থাকে। কারণ কি, এই যে 3 বছর বয়স পর্যন্ত কিন্তু শিশু কি ভাবছে, কখন কি ভাবছে, এর মধ্যে কিন্তু কোনো স্টেবিলিটি নেই। সে বিভিন্ন সময় বিভিন্ন কিছু ভাবতে বা চিন্তা করতে পারে।
3 বছরের পর থেকে ভাষা এবং চিন্তা ভাবনা একে অপরের সঙ্গে মিলেমিশে যায়। মানে কি, তারপর থেকে 3 বছরের পর থেকে শিশু যখন আস্তে আস্তে বড় হতে থাকে তখন কিন্তু তার ভাষা এবং চিন্তা ভাবনার মধ্যে, মানে সে যেটা চিন্তা করছে সেটা কিন্তু ভাষায় প্রকাশ করার চেষ্টা করে। তার ফলে কি হয়, দুটোর মধ্যে একটা মিল বা সংগতি চলে আসতে শুরু করে। অর্থাৎ বলা যায় ভাষা ও চিন্তা ভাবনা পরস্পরের উপর নির্ভরশীল। মানে কি, আমি যেটা ভাবছি সেটা আমি ভাষায় প্রকাশ করছি। আবার কি, আমি যেটা ভাষায় প্রকাশ করছি তার মধ্যে দিয়ে আমি যেটা জানতে পারছি সেটা আমি আবার চিন্তা করছি, যে এই বিষয়টা জানলাম, আমি এই বিষয়টা সম্পর্কে আগে এতটা জেনেছিলাম, এখন এতটা জানলাম, তাহলে এই বিষয়টা আমার অতিরিক্ত এতটা জানা আছে, সেটা আমাকে স্টোর করতে হবে। এইভাবে কিন্তু দুটো ইন্টার রিলেটেড। তাহলে বোঝা গেল ভাষা সম্পর্কে ভাইগোস্কির মত। এবার আমরা নেক্সট স্লাইডে চলে যাব। তবে নেক্সট স্লাইডে যাওয়ার আগে বলি, ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে অজস্র লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করব, যাতে ভবিষ্যতে যখন অন্যান্য থিওরি বা অন্যান্য টপিকের উপর ভিডিও দেব তখন যাতে সবার আগে তোমরা সেই ভিডিওটা দেখতে পারো এবং উপকৃত হতে পারো। তাহলে চলো আজকে নেক্সট বা লাস্ট স্লাইডে চলে যাই। এবার আমরা জেনে নেব ডিফারেন্স বিটুইন ভাইগস্কি সোসিওকালচারাল থিওরি অ্যান্ড পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি সম্পর্কে। মানে পিয়াজে এবং ভাইগস্কির যে থিওরি তার মধ্যে পার্থক্যটা কি আমরা জেনে নেব। এটা কিন্তু তোমরা যারা বিএড বা গ্রাজুয়েশন বা এমএ পড়ছো, এমএড পড়ছো, সবার ক্ষেত্রেই কিন্তু এই পার্টটা কিন্তু আসে, বা ভাইগস্কির থিওরিও কিন্তু খুব ইম্পর্টেন্ট বা আসতে পারে। সেই জন্য খুব মন দিয়ে বিষয়টা জেনে নাও বা বুঝে নাও। নাম্বার ওয়ান, পিয়াজেটে দেখো বিকাশ শিখনের সহায়তা করে। ভাইগস্কিতে কি বলছে, শিখন বিকাশের সহায়তা, মানে কি পিয়াজে বলছে যে শিখনের সহায়তা করে বিকাশ, মানে মানুষের বিকাশ হলে তবেই তার শিখন সম্ভব, বিকাশ না হলে কিন্তু প্রপার শিখন সম্ভব নয়। কে বলছে, পিয়াজে। ভাইগস্কি কি বলছে, শিখন বিকাশের সহায়তা করে। মানে ভাইগস্কি বলছে যে যদি তোমার প্রপার শিখন হয় তাহলেই তোমার প্রপার বিকাশ হবে, না হলে হবে না। নাম্বার টু, জ্ঞানমূলক বিকাশের সঙ্গে সঙ্গে ভাষার বিকাশ হয়। মানে এখানে বলছে ভাষা জ্ঞানমূলক বিকাশে সহায়তা করে। মানে এখানে বলছে জ্ঞানমূলক বিকাশের সঙ্গে সঙ্গে ভাষার বিকাশ হয়, মানে জ্ঞানমূলক বিকাশ হলেই বা তার সঙ্গে সঙ্গে ভাষার বিকাশ হবে। আবার এখানে বলছে ভাষা বিকাশ হলেই জ্ঞানমূলক বিকাশ হবে। নাম্বার থ্রি, শিশু নিজে নিজেই শেখে। শিশু সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে শেখে। এখানে পিয়াজে কি বলছে, যে শিশু কিন্তু কোনো মিথস্ক্রিয়া বা অভিযোজনের মাধ্যমে শেখে না, শিশু নিজে নিজে শেখে, সেটা যেইভাবেই হোক, কোনো কাজ করার মধ্যে দিয়ে হোক, কারোর সঙ্গে কথা বলার মধ্যে দিয়ে যেভাবেই শেখে। মানে এখানে শিশুর উপর গুরুত্ব দেওয়া আছে। আর এখানে কি বলছে, শিশু সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে শেখে, মানে সামাজিক মিথস্ক্রিয়ার উপর গুরুত্ব দিচ্ছে। মানে সমাজের বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে কথোপকথন, আলাপ আলোচনা, ভাবের আদান প্রদান, বিভিন্ন কিছুর মধ্যে দিয়ে শেখে। নম্বর ফোর, চিন্তা ভাবনা থেকে ভাষার বিকাশ হয়। পিয়াজের মতে, ভাইগস্কির মতে কি ভাষা থেকে চিন্তা ভাবনার বিকাশ হয়। মানে কি, পিয়াজে বলছে যে আমাদের ভাষা, মানে আমরা কি ভাষা প্রয়োগ করব বা কোথায় কি ধরনের ভাষা বলবো সেটা কিন্তু চিন্তা ভাবনা থেকে আমাদের বিকশিত হয় বা বিকাশ হয়। আবার ভাইগস্কি বলছে যে ভাষার বিকাশ যদি হয় তাহলেই কিন্তু চিন্তা ভাবনার বিকাশ হয়। মানে আমি যে কথাটা বলছি, কাউকে আমার মনের ভাবটা বলছি, সে আবার তার কথাটা বলছে, এর মধ্যে দিয়েই কিন্তু আমরা বিষয়টার গভীরে যাই বা চিন্তা ভাবনা করি। লাস্ট পয়েন্ট, আত্মকেন্দ্রিক কথাবার্তার মধ্যে দিয়ে সামাজিক কথাবার্তা প্রকাশ হয়। মানে কি, আত্মকেন্দ্রিক কথাবার্তা মানে নিজের সম্পর্কে কথাবার্তার মধ্যে দিয়ে কিন্তু সামাজিক কথাবার্তা প্রকাশ হয়। মানে তুমি সমাজ সম্পর্কে কি জানো বা তোমার সমাজের প্রতি কতটা দায়বদ্ধতা আছে, তুমি কি ফিল করো সমাজ সম্পর্কে, সেগুলো সম্পর্কে ধারণা প্রকাশ হয়। ভাইগস্কি কি বলছে, সামাজিক কথাবার্তার মধ্যে দিয়েই আত্মকেন্দ্রিক কথাবার্তার বিকাশ হয়। মানে কি, বিভিন্ন সামাজিক কথাবার্তা, মানে সমাজের মধ্যে বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথাবার্তার মধ্যে দিয়ে তুমি কতটা আত্মকেন্দ্রিক বা নিজের সম্পর্কে তুমি কি ভাবো বা কতটা ভাবো সেটা কিন্তু জানা যায় বা বিকশিত হয়। তাহলে বোঝা গেল পিয়াজে এবং ভাইগস্কির থিওরির মধ্যে যে পার্থক্য সেটা। আশা করি কোনো সমস্যা নেই ওভারঅল থিওরিটা বুঝতে এখন।
তাহলে এই হলো টোটাল ভাইগস্কি সোসিও কালচারাল থিওরি, যেটা আমি আজকে তোমাদের এখানে বুঝিয়ে দিলাম এবং বলেও দিলাম যে কিভাবে প্রশ্ন আসতে পারে বা কিভাবে তোমরা অ্যান্সার করবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিও কেমন লাগলো। কোনো জায়গা যদি অজানা থাকে বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করো, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভবিষ্যতে এরকম ধরনের আরো যে সমস্ত ভিডিও দিতে চলেছি সেগুলো যাতে তোমরা পেতে পারো তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রাখবো। কারণ ভবিষ্যতে আমি যে সমস্ত ভিডিও দেব সেগুলো তোমরা যারা এসএলএসটি মাদ্রাসা সার্ভিস কমিশন নেট স্লেট বা প্রাইমারি টেট দিচ্ছ বা গ্রাজুয়েশনে পড়ছো বা মাস্টার্স এ পড়ছো বা বিএড এমএড এ পড়ছো প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু ভিডিওগুলো প্রচন্ড ইউজফুল হতে চলেছে। তাই ভিডিওগুলো যদি পেতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রাখবো এবং কমেন্টস করে জানিও ভিডিওটা কেমন লাগলো। প্রচুর পরিমাণে লাইক শেয়ার করার জন্য অনুরোধ রাখলাম। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। নমস্কার।